হ্যালো স্টুডেন্টস, আমার দি বেঙ্গলি গাইড চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আমার আগের ভিডিওটা দেখেছো এবং সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে আমার অনেক অভিনন্দন আমার এই প্রচেষ্টাকে স্বাগত জানাবার জন্য। যাই হোক, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের যে টেক্সট, সেই টেক্সটের প্রত্যেকটা চ্যাপ্টার্স বা প্রত্যেকটা পোয়েম, প্রত্যেকটা স্টোরি আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আজকে আমি সেই বিষয়ে সরাসরি চলে যাব। তার আগে যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখছো তাদের বলি, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তারপর আমার আগের ভিডিওটা একবার অবশ্যই দেখে নেবে, এতে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে এসো আজকে আমরা সরাসরি চলে যাই আমাদের পাঠ্য বিষয়ে, আর সময় নষ্ট না করে। কেমন? আজকে তোমাদের আইসিএসসি স্টুডেন্টসদের মধ্যে যাদের সংকলিতা পাঠ্য হিসাবে তোমরা পড়ছো তাদের জন্য আমি সরাসরি পদ্য অংশের বঙ্গভূমির প্রতি কবিতায় চলে যাব। বঙ্গভূমির প্রতি কবিতার কবি হচ্ছেন কবি মধুসূদন দত্ত। এটা তোমরা জানো, তোমরা পড়েছো নিশ্চয়ই বইয়ে। কিন্তু এই মধুসূদন দত্ত সম্পর্কে যদি কিছুটা আমি না বলি তাহলে কবিতাটাই তোমাদের কাছে অসম্পূর্ণ থেকে যাবে, এবং কবিতাটা সম্পর্কে তোমরা যতই শোনো, যতই পড়ো, ঠিক তোমাদের আত্মীকরণ যাকে বলি সেটা ঘটবে না। তাই আমি প্রথমেই কবি সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশের যশোরের সাগরদাড়ি নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। খুব সাধারণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন একজন উকিল, আর মাতাও আর 5 জন সাধারণ ঘরের বধূই ছিলেন। মাইকেল মধুসূদন দত্ত প্রথম থেকেই বিদেশি ভাষা, বিদেশি পোশাক, বিদেশি খাবার, বিদেশি আদব কায়দার প্রতি বিশেষভাবে অনুরাগী হয়ে উঠেছিলেন। এবং পরবর্তীকালে যখন তিনি কলকাতায় আসেন তখনও তিনি বিদেশি স্কুলেই পড়েছেন। বিদেশি স্কুলে বিদেশি শিক্ষকদের কাছ থেকে, বিদেশি শিক্ষকের সান্নিধ্যে এসে তিনি বিদেশি কাব্য বা বিদেশি সাহিত্যের প্রতি বিশেষভাবে অনুরাগী হয়ে উঠেছিলেন। মাত্র 17 বছর বয়সে তিনি তার প্রথম কবিতা, ইংরাজি কবিতা লিখেছিলেন। এরপর তিনি একে একে বেশ অনেকগুলি ইংরাজি কবিতা লেখেন, কিন্তু সেগুলো অধিকাংশই ছাপা হয়ে ওঠেনি। যাই হোক, এই মাইকেল মধুসূদন দত্ত আস্তে আস্তে বড় হলেন কলকাতার বুকে, এবং এক সময় যখন আমাদের কলকাতায়, আমাদের শহর কলকাতায় নাটক মানুষের কাছে খুব প্রিয় হয়ে উঠেছে, মানুষ একটু নাটক দেখতে শুরু করেছে, নাটককে ভালোবাসতে শুরু করেছে, সেই সময় তিনি আমন্ত্রণ পেলেন একটি নাটক দেখার, বেলগাছিয়া রঙ্গমঞ্চে একটি নাটক দেখার জন্য। রামনারায়ণ তর্করত্ন মহাশয়ের অনুদিত একটি নাটক দেখার জন্য তিনি আমন্ত্রণ পেয়েছিলেন এবং সেখানে তিনি গিয়েছিলেন নাটকটি দেখতে। তা সেই সময় তিনি নাটকটা দেখে সত্যি খুব হতাশ হয়ে পড়েন। তার মনে হয় যে ইংরেজি নাটক যেখানে এত উন্নত, সেখানে মঞ্চস্থ হওয়ার পর, কলাকুশলীদের এত কঠিন প্রচেষ্টার পর নাটকটা তাকে যেন হতাশ করল। তিনি ওখানকার যারা ছিলেন, বড় বড় নাট্যকারী বলো যে বা দর্শকই বলো, অনেক গণ্যমান্য ব্যক্তিত্বও সেখানে ছিলেন, তাদের সকলের সামনে বলে বসলেন এটা কোনো নাটক হয়নি। মধুসূদন দত্ত ইংরেজ অনুরাগী একজন কবি, এবং তিনি যে বাংলা লিখতে পারেন কখনো, এ কথা আপামর বাঙালি তৎকালীন সমাজে কেউ কখনো ভাবতেও পারে না যে তিনি লিখতে পারেন, কেউ কখনো ভাবতে পারেননি। তাই স্বভাবতই তাকে সকলেই চেপে ধরেন যে মধুসূদন দত্ত নিজে যদি এরকম একটা কিছু লিখে দেখান
তাহলে তারা খুব খুশি হবে। এবং ঘটনাটায় মধুসূদন দত্ত বেশ ইন্টারেস্টেড হয়ে পড়ে। তিনি সভার মধ্যে সকলের মধ্যে কথা দিয়ে বসেন যে অবশ্যই তিনি একটা নাটক মঞ্চস্থ করবেন এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। সকলে খুব উৎসাহিত হলেন, কিন্তু মনে মনে হাসলেন যে সেই সময় যে মানুষ পৃথিবী বানানটাই শুদ্ধ করে লিখতে পারে না, সে একটা নাটক লিখবে, নাট্যকার হবে এবং তার নাটক মঞ্চস্থ হয়ে আবার খ্যাতি অর্জন করবে, এটা অত্যন্ত অদ্ভুত বা অবাস্তব একটা ঘটনা। যাই হোক, মানুষ যে চেষ্টার দ্বারা সব করতে পারে সেটাই প্রমাণ করে দিলেন কবি মধুসূদন দত্ত। তিনি সংস্কৃতের একজন কবি, সংস্কৃতের একজন পণ্ডিত এবং বাংলার একজন পণ্ডিতকে রেখে দিলেন তাকে শিক্ষা দেওয়ার জন্য, এবং রীতিমতো বাংলা শিখে 1 মাসের মধ্যে তিনি শর্মিষ্ঠা নাটক লিখে ফেললেন। সেই শর্মিষ্ঠা নাটক মঞ্চস্থ হয়েছিল এবং বলাই বাহুল্য, সেই নাটক মঞ্চস্থ হবার পর সমগ্র কলকাতায় আপামর বাঙালি এত বেশি উৎসাহিত হয়ে উঠল যে একটা নাটকের মতো নাটক হয়েছে। এই শর্মিষ্ঠা নাটকের কাহিনী মধুসূদন দত্ত নিয়েছিলেন আমাদের মহাকাব্য মহাভারতের থেকে। পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে তার নাটক রচিত হয়েছিল। সাধারণ মানুষ এমনিতেই পুরাণ ভালোবাসত সেই সময়, আর সেই সময়কার ওরকম একটা ঘটনাকে নিয়ে লেখা নাটক সত্যিই মানুষের কাছে জনপ্রিয় হলো। এবং মধুসূদন দত্ত খুব উৎসাহিত হলেন এবং তিনি বাংলা ভাষার প্রতি এবার অনুরাগী হয়ে পড়লেন যে না, বাংলা ভাষায় তাকে কিছু করতে হবে। এরপরে তিনি আরও একের পর এক নাটক লিখতে শুরু করলেন। আজকে যাকে আমরা কবি বা মহাকবি বলছি, মহাকাব্য মেঘনাদ কাব্য লেখার জন্য, এই মধুসূদন দত্ত কিন্তু প্রথম পরিচয়টা পেয়েছিলেন নাট্যকার হিসাবে। কবি পরিচিতি কিন্তু তার প্রথমে ছিল না। তিনি নাটক একটার পর একটা নাটক লিখে যান এবং একসময় তিনি 2টি প্রহসন লিখেছিলেন, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রোম এই নামে। একেই কি বলে সভ্যতা নামক প্রহসনে তিনি প্রচণ্ডভাবে কটাক্ষ করলেন আমাদের হিন্দু সমাজের তৎকালীন ব্রাহ্মণ সম্প্রদায়কে, বা যারা নিয়ম নিষ্ঠা তৈরি করত, ধর্ম সম্পর্কে বিভিন্ন রকমের নিয়ম নীতি প্রচার করত, তাদের এই দাম্ভিকতা এবং তাদের এই সমস্ত কিছুর পেছনে যে একটা ভণ্ডামি, এটা লক্ষ্য করে তিনি সেই বিষয়কে কটাক্ষ করেই একেই কি বলে সভ্যতা নামক প্রহসনটা রচনা করলেন। আর বুড়ো শালিকের ঘাড়ে রোতে তিনি কটাক্ষ করলেন তৎকালীন উচ্চবিত্ত বাবু সম্প্রদায়কে, তাদের স্বেচ্ছাচার, তাদের অমানবিকতা, তাদের উচ্চাসা, এই সমস্ত কিছু তিনি সুন্দরভাবে তুলে ধরলেন। আমরা সকলেই জানি সাহিত্য অবশ্যই সমাজের দর্পণ। এই তৎকালীন সময়ে সেই দর্পণে সমাজপতিরা তাদের নিজেদের চিত্র দেখে এতটাই ভয় পেয়ে গেলেন এবং রেগে গেলেন যে মধুসূদনের সেই প্রহসন দুটো মঞ্চস্থ তো হলোই না, বরং প্রচণ্ডভাবে সমালোচিত হলো। যাই হোক, মধুসূদন থেমে যাননি। তিনি এরপর রচনা করলেন তার বিখ্যাত মেঘনাদ কাব্য, যেটা প্রকাশ করে তিনি তার আদর্শ কবি মিল্টনের মতোই বলতে গেলে খ্যাতি অর্জন করেছিলেন বাংলা ভাষায়। এই হলো কবি মাইকেল মধুসূদন দত্ত। একসময় দেখলেন বাংলায় তিনি যেন ঠিক সেই স্থানটা করে নিতে পারেননি। তিনি রচনা করেছেন অনেক, কিন্তু সমালোচকদের কাছে তার ভুল ভ্রান্তি এতটাই বেশি প্রকট হয়ে পড়েছে, এত বেশি সমালোচনা তিনি দেখতে পাচ্ছেন, তার মনের মধ্যে ক্ষোভ জন্মালো, হতাশা জন্মালো। আর তার মধ্যে সেই বিদেশের প্রতি টান, বিদেশি ভাষার প্রতি আকর্ষণ, যা তখনও তাকে একেবারে ছেড়ে যায়নি। তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। বাবা অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে ত্যায্যপুত্র ঘোষণা করলেন মধুসূদন দত্তকে। একেই সেইভাবে লেখক বা কবি হিসাবে ততটা পরিচিতি না পাওয়া
এবং তার মধ্যে বাবার ত্যায্যপুত্র ঘোষণা মনোবলকে একেবারে ভেঙে দিল মধুকবির। তিনি খুব হতাশাগ্রস্ত হয়ে এবার ঠিক করলেন ইংল্যান্ড চলে যাবেন। এই ইংল্যান্ড যাত্রার পেছনে কিন্তু দুটো কারণ ছিল। প্রথমত, তিনি ভেবেছিলেন ব্যারিস্টারি করবেন, ওখানে গিয়ে ব্যারিস্টারি পড়বেন, পড়ে বড় ব্যারিস্টার হবেন, তাতে করে অর্থ পাবেন প্রচুর। কারণ এই সময় ওই কবিতা, ওই কাব্য লিখে তিনি তেমন অর্থ প্রতিপত্তি কিছু করতে পারেননি, দারিদ্রতা তাকে গ্রাস করছিল। আর যেহেতু বাবা ত্যায্যপুত্র করেছেন, বাবার সম্পত্তি থেকেও তিনি বঞ্চিত। তাই সেই সময় অর্থের একটা প্রচণ্ড প্রয়োজন তিনি অনুভব করতে শুরু করেছেন। তাই ব্যারিস্টারি পড়ার ইচ্ছায় তিনি পাড়ি দেবেন ঠিক করলেন ইংল্যান্ডে। কিন্তু শুধু ব্যারিস্টারি পড়া নয়, সাথে রয়েছে একটা ক্ষীণ আশা। মিল্টনের মতো বা মিল্টনের প্যারাডাইস লস্টের মতো এমন একটা কিছু লিখবেন যা আপামর জনসাধারণের কাছে তাকে বিখ্যাত করে রাখবে, অমর করে রাখবে। কিন্তু খুব ভয় হলো যে তিনি ইংরেজি ভাষায় সেরকম কিছু করতে পারবেন কিনা। যদি না পারেন, যদি দেশমাতা তাতে ক্ষুণ্ণ হন, বাংলা ভূমি ত্যাগ করার জন্য দেশমাতা যদি ক্ষুণ্ণ হন, অথবা বাংলা ভাষা ছেড়ে ইংরেজি ভাষার প্রতি তার এই অগাধ আস্থা পোষণ, এতে করে যদি দেশমাতা ক্ষুণ্ণ হন, যদি তার কোনো ত্রুটি থেকে যায়, কিংবা যদি বিদেশে গিয়ে তার মৃত্যু হয়, এই নানান কিছু প্রশ্ন তার মনকে তোলপাড় করে তুলল। বন্ধু রাজনারায়ণ বসুকে একটা চিঠি লিখলেন তিনি। সেই চিঠিতে প্রথম প্রকাশ করলেন এই বঙ্গভূমির প্রতি কবিতাটি। এই বঙ্গভূমির প্রতি কবিতা সত্যিকারে বলতে গেলে দেশমাতার প্রতি কবির এক শ্রদ্ধাঞ্জলি। তাহলে আমরা এবার সরাসরি কবিতায় আসব। মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি। রেখমা দাসেরই মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনাগো তব মনোকোকনদে। কবি তার জন্মভূমি মাকে, দেশ মাকে মা বলে সম্বোধন করেছেন এখানে, আর নিজেকে কল্পনা করেছেন সেই দেশমাতৃকার দাস রূপে। কবি নিজেকে দাস রূপে কল্পনা করে বঙ্গভূমি মায়ের চরণে তার বিশেষ মিনতি অর্পণ করেছেন বা জানাতে চেয়েছেন। কি বলেছেন কবি? সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। এখানে সাধিতে বলতে পূরণ করতে, আর স্বাদ, পরবর্তী স্বাদ বলতে ইচ্ছা, মনের ইচ্ছাকে কবি বলতে চেয়েছেন। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। পরমাদ শব্দটা প্রমাদ শব্দের পদ্যরূপ। এই প্রমাদ শব্দের অর্থ কি? ভুল। তাহলে মিনতি অর্থাৎ প্রার্থনা, সাধ বলতে ইচ্ছা, এবং সাধিতে বলতে ইচ্ছা পূরণ করতে। কবি কি বললেন? কবি বললেন বঙ্গভূমি মায়ের কাছে তিনি নিজেকে দাস রূপে কল্পনা করছেন এবং তার মনের ইচ্ছা পূরণ করবার জন্য যদি কোনো ভুল ঘটে, কবির যদি কোনো ভুল ঘটে, মধুহীন করোনাগো তব মনোকোকনদে। এই অংশটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কবি এখানে সুন্দর উপমা ব্যবহার করেছেন এবং এক দর্থক ভাষায় তার নিজের মনের ভাবকে প্রকাশ করেছেন। কোকোনাট শব্দের অর্থ আমরা জানি পদ্মফুল। মধুহীন করোনাগো তব মনোকোকনদে। কবি একবার বলেছেন দেশমাতৃকার মন যদি পদ্ম হয়, সেই মনোরূপ পদ্মকে মা যেন মধুহীন না করেন, অর্থাৎ মধু ছাড়া পদ্মফুল এমনটা যেন না হয়, অর্থাৎ মায়ের মনে যেন ভালোবাসা, রসবোধ থাকে। আবার অন্যদিকে তিনি নিজে মধুসূদন, তিনি বলেছেন মায়ের মনোরূপ পদ্ম যেন মধুকবি থেকে বঞ্চিত না থাকে, অর্থাৎ মায়ের মনোরূপ পদ্মে যেন মধুকবি অবশ্যই স্থান পান।
প্রবাসী দৈবের বশে জীবতারা যদি ঘষে। কবি ইংল্যান্ডে যাত্রা করছেন, তার ভয়। 1863 সালে কবি, 1862 সালে কবি ইংল্যান্ডে যাত্রা করেছিলেন এবং 63 সালে তিনি ওখানে বিবাহ করেন একজন ইংল্যান্ড বাসিনীকে। যাই হোক, সেই প্রবাসে গিয়ে দৈবের বশে, দৈব বলতে ভাগ্যকে বুঝিয়েছেন কবি, ভাগ্য বা নিয়তি। কবি বলেছেন যে প্রবাসে, বিদেশে ভাগ্যের কোপে বা ভাগ্যবশত জীবতারা যদি খসে, অর্থাৎ জীবনরূপ তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদে তাহে। কবি বলছেন বিদেশে বসবাসকালে দেহরূপ আকাশ থেকে তার জীবনরূপ তারা যেন খসে না পড়ে। খুব সুন্দর উপমা কবি এখানে প্রকাশ করেছেন। অর্থাৎ কবি বলতে চেয়েছেন মানুষ জন্মালে তো মারা যাবে, মানুষ কখনোই সারা জীবন অমর থাকতে পারে না, কাজেই তারও মৃত্যু হবে। কিন্তু কবি বিদেশে যাচ্ছেন, তাই কবির ভয় যদি সেখানে গিয়ে কবির মৃত্যু হয় তাহলে এরপরে কবি বলছেন জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। অর্থাৎ মানুষ যে মরণশীল এ কথা কবি জানেন এবং বিশ্বাস করেন। কবি বোঝেন যে মানুষের জন্ম যখন আছে তখন তার মৃত্যু অনিবার্য, তাকে মৃত্যুবরণ করতেই হবে। কোনো মানুষই চিরদিন পৃথিবীতে থাকতে পারে না। কিন্তু তার ভয় মৃত্যুতে নয়, তার ভয় যদি তার মৃত্যু বিদেশে হয়, ভাগ্য দোষে বা ভাগ্যের খেলায় যদি তার মৃত্যু বিদেশে হয়। এই স্থানে বোঝা যাচ্ছে কবি কিন্তু যতই ইংরেজি ভাষার প্রতি অনুরাগী হন, যতই ইংল্যান্ডে যান তার রুজি রোজগার অথবা তার স্বপ্ন পূরণের জন্য, কবি কিন্তু তার বঙ্গভূমিকে যথেষ্ট ভালোবাসেন এবং বঙ্গভূমিতে মৃত্যু কবির কাছে কাঙ্ক্ষিত। তার বদলে কবি বিদেশে যাচ্ছেন এবং মানুষের মৃত্যুর কথা কিছু বলা যায় না, যে কোনো সময় মানুষের মৃত্যু অনিবার্য। তাই যদি প্রবাসে গিয়ে সেখানে কবির মৃত্যু হয় সেটা কবির কাছে দুঃখের। তাই তিনি বলছেন যদি সেখানে গিয়ে তার মৃত্যু হয়, অমর কে কোথা কবে। কবি জানেন পৃথিবীতে কেউ কোনোদিন অমর হয়ে জন্মাতে পারে না, সকলেই একদিন না একদিন চলে যাবে। চিরস্থির কবেনীর হায় জীবন নদে। এখানে কবি সুন্দর উপমা ব্যবহার করেছেন আমাদের যে মৃত্যু অনিবার্য সেটা বোঝাবার জন্য। বলছেন নীর অর্থাৎ জল। কবি বলছেন আমাদের জীবনরূপ নদে, মানে দেহরূপ নদে, জীবন নদে চিরস্থির কবে নীর। নদীতে যখন জল বয়ে চলে তখন সেটা বয়েই চলে, জল কিন্তু কোনোদিন থেমে যায় না। ঠিক তেমন আমাদের জীবনরূপ নদীতে প্রাণ কখনো থেমে থাকে না, সেটাও যেতে থাকে। অর্থাৎ আমরা আস্তে আস্তে বয়স আমাদের বাড়তে থাকে এবং আমরা একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ি। কবি খুব সুন্দরভাবে নদীর সাথে জীবনকে তুলনা করেছেন এবং নদীর জলের সাথে আমাদের প্রাণকে তুলনা করেছেন। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডোরির সমনে। এই যে কিন্তু শব্দটা এখানে কিন্তু অত্যন্ত তাৎপর্যবাহী। কবি এতক্ষণ কি বলছিলেন? কবি জানেন যে কোনো মানুষ অমর নয়, কোনো মানুষই চিরদিন পৃথিবীতে থাকতে পারে না। কিন্তু এটা তিনি যদি এইভাবে তার জীবন যদি কোনোদিন শেষও হয়ে যায়, তার জীবনরূপ আকাশ থেকে তার তারারূপ প্রাণ যদি খসেও পড়ে, তার কোনো খেদ নেই, দুঃখ নেই। এক অংশে তিনি বলেছেন এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। আমার কোনো খেদ নেই যদি আমার মৃত্যু হয়। কিন্তু সেই কবি আবার পরক্ষণে বলছেন কিন্তু, মানে কোথাও একটা সংশয় তার আছে। সেই সংশয়টা কি? তিনি বলেছেন যদি রাখো মনে নাহিমা ডোরি সমনে। অর্থাৎ সমন বলতে যমরাজ, যমরাজ হচ্ছে মৃত্যুর দেবতা। কবি বলেছেন যদি রাখো
বঙ্গভূমিকে বলেছেন যে বঙ্গভূমি যেন কবি মধুসূদন দত্তকে ভুলে না যান। তিনি যে ইংল্যান্ডের পথে পাড়ি দিচ্ছেন, তার তো সামান্য সৃষ্টি, বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে তিনি কতটা দিতে পেরেছেন। তিনি যে অত্যন্ত বিনয়ী তার কথাতে প্রকাশ পাচ্ছে। তিনি বলছেন যে আমি অত্যন্ত কম দিয়েছি, আমি এমন কিছুই দিইনি, তাহলে তবুও যেন তুমি আমাকে কিন্তু যদি রাখো মনে, তুমি যদি আমাকে মনে রাখো। কবির ভয় হচ্ছে যে সামান্য সৃষ্টি দিয়ে কবি কি নিজেকে অমর করতে পারবেন, তাই তিনি দেশমাতৃকার কাছে প্রার্থনা জানাচ্ছেন, তুমি যদি আমাকে মনে রাখো তাহলে আমি যমকেও ভয় পাই না। অর্থাৎ তার মৃত্যুর পর দেশমাতৃকা যদি তার মনে কবিকে স্থান দেয়, অর্থাৎ দেশবাসী যদি কবিকে মনে রাখেন, তাহলেই কবির জীবন সার্থক, তার মৃত্যু সার্থক। মক্ষিকাও বলে না গো পড়িলে অমৃত হ্রদে। মক্ষিকা শব্দের আভিধানিক অর্থ মাছি, কিন্তু এখানে কবি মক্ষিকা বলতে মৌমাছিকে নির্দেশ করেছেন। মক্ষিকাও বলে না গো পড়িলে অমৃত হ্রদে, খুব সুন্দরভাবে কবি ব্যাখ্যা করেছেন। কোনো মৌমাছি যখন অমৃতের আধারে পড়ে যায়, অমৃতের মধ্যে পড়ে, তখন সে অতটা অমৃতের মধ্যে পড়ে গিয়ে যদি প্রাণও হারায়, শুধুমাত্র অমৃতের মধ্যে, অমৃতের স্পর্শে থাকার জন্য তার দেহটা তাজা থাকে, তার মৃত্যু বোঝা যায় না, সে যেন মরে না, অমৃত রস সেবন করে সে যেন জীবিত। বলছে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, মাছিটা গলে যাবে না, ওই মৌমাছিটা সুন্দর অবয়বে যেন ভেসে থাকবে অমৃতের মধ্যে, অমৃত হ্রদে ভেসে থাকবে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কবি বলছেন মানুষ তখনই ধন্য হয় যখন পরবর্তী কালে, মানে তার মৃত্যুর পরেও মানুষ তাকে মনে রাখে। অর্থাৎ কবি এখানে কর্মের কথা বলেছেন। জীবন তো অনেকেই পায়, মানুষ মাত্রই তার জীবন পায়, মানুষ মাত্রই তার মৃত্যু হয়, কিন্তু কটা মানুষ মানুষকে মনে রাখে। আমরা যখন পৃথিবীতে আসি, আমাদের পরিবার পরিজনদের কাছে ভালোবাসা পাচ্ছি, তাদের আমাদের বন্ধু বান্ধব হচ্ছে, কিন্তু আমাদের মৃত্যুর পর আমাদের পরিবার ছাড়া, আমাদের বন্ধু বান্ধব ছাড়া পৃথিবীর কটা মানুষ আমাদের মনে রাখবে? কিংবা এই পরিবার বন্ধু বান্ধবে কি আজীবন আমাদের মনে রাখবে? তারাও চলে যাবে, তাদের সন্ততিরা, সন্তান সন্ততিরা আমাদের ভুলে যাবে একদিন। কিন্তু সেই ধন্য নরকুলে, মানে মানবকুল, নরকুল মানে মানবকুল, মানুষ যেখানে রয়েছে সেই মানবকুলে, সেই ধন্য নরকুলে, মানবকুলে সেই ধন্য লোকে যারে নাহি ভুলে, মানুষ যাকে ভোলে না, মানুষ যাকে মনে রাখে, সেই একমাত্র নরকুলে ধন্য, মানে তার জীবন ধন্য। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, সেই মানুষটিকে মনের মন্দিরে সবাই নিত্য সেবা করে। মন্দিরে কার পুজো হয়? মন্দিরে দেবতার পুজো হয়, দেবতার আরাধনা হয়। কিন্তু যে মানুষ তার কর্মের মধ্যে দিয়ে তাকে অমর করে তোলে, তার এমন কিছু কর্ম রেখে যায় পৃথিবীর মানুষের কাছে, যে মানুষ তাকে ভোলে তো না, বরঞ্চ মানুষ তার মনের মন্দিরে নিত্যদিন তার সেবা করে, তাকে পুজো করে, সেই মানুষটি নরকুলে ধন্য। কিন্তু কোন গুণ আছে? এখানেও কবির সংশয়। কবি আবার বললেন, কিন্তু কোন গুণ আছে যাচ্ছি বুঝি তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। কবির মনে হচ্ছে কবি তো সামান্য একজন কবি, এখনো সেই সম্মান কবি পাননি। আসলে কবি মধুসূদন দত্তর জীবদ্দশায় কবি মধুসূদন দত্ত কিন্তু সেই সম্মান পাননি। তখনকার দিনে মানুষ, মানে তখনকার সমাজ এমন ছিল, তখন সমাজের লোক, সমাজের উচ্চে অবস্থান করতো ব্রাহ্মণ সমাজ, ব্রাহ্মণরা, এবং তখন সমাজের নিচু স্তরের মানুষদের অত্যন্ত হেয় করা হতো, ছোট করা হতো। আর বিদেশি ধারায় বড় হওয়া, বিদেশি আদব কায়দায় বড় হওয়া মধুসূদন দত্তের কাছে সেটা ভালো লাগেনি, তিনি সেই সমাজকে ভালোবাসতে পারেননি। মধুসূদন দত্তের বন্ধু ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাজকর্ম, তার বিধবা বিবাহ প্রচলন, তার বিভিন্ন নারী শিক্ষা, এই সমস্ত কিছু মধুসূদনকে খুব আকৃষ্ট করে। মধুসূদন দত্ত সেই আধুনিক সমাজেরই
একজন মানুষ ছিলেন। তাই সমাজের জন্য তিনি যে সমাজকে প্রকট করে তিনি যেসব লেখা লিখলেন সেগুলো কিন্তু সাহিত্য সমাজে সমাদর পেল না। তাছাড়া বাবা, আমি আগেই বলেছি, বাবা তাকে ত্যায্য পুত্র করেছিলেন। তার অর্থের দিক থেকেও একটা টানাপোড়েন এসে গেছিল। তাই তিনি খুব দুঃখী, খুব একটা হতাশাগ্রস্ত অবস্থা তার। এই অবস্থায় তার নিজেকে খুব মহান বলে মনে করাটা খুব বাতুলতাই হবে, তিনিও সেটা বুঝেছেন। তার সামান্য প্রয়াসের মধ্যে তিনি তাই সংশয় প্রকাশ করেছেন যে আমি নিজেকে অমর করে তুলতে চাইছি দেশমাতা, তোমার কাছে আমি যে এই অনুরোধটা জানাচ্ছি, কিন্তু আমার কি গুণ আছে? আমার কি সত্যিই কোনো গুণ আছে? যাচ্ছি যে তব কাছে হেন অমরতা আমি, এই ধরনের অমরতা আমি যে তোমার কাছ থেকে চাইবো। অমরতা মানে অমরত্ব, মানুষের কাছে মানুষ যে ভুলবে না তাকে, তাদের স্মৃতিতে সারা জীবন তাকে রেখে দেবে। এই অমরতা কবি যে এক্সপেক্ট করছেন মানুষের কাছ থেকে, কবি যে চাইছেন, এটা কি তার উচিত হচ্ছে? আদৌ কি তার সেই গুণ আছে যে গুণ তাকে অমর করে তুলবে? এই সংশয় কবির মনে। কহবু শ্যামা জন্ম দে, এখানে শ্যামা বলতে শ্যামা মা নন, এখানে শ্যামা বলতে আমাদের শস্য শ্যামলা জন্মভূমিকেই কবি বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন। আর জন্মদে বলতে জন্মদাত্রী, যিনি জন্ম দেন। এখানে আমাদের শস্য শ্যামল জন্মভূমিকেই কবি শ্যামা জন্মদে বলে উল্লেখ করেছেন। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। সুবরদে মানে যিনি ভালো বর দান করেন, যিনি ভালো বর দেন, আশীর্বাদ দেন, ভালো বর দেন, সেই সুবরদে। কবি বলেছেন, আমি হয়তো এমন কিছু নই, আমি হয়তো আমার সৃষ্টির মধ্যে তেমন কিছুই করে যেতে পারিনি, তবে যদি দয়া করো, কিন্তু মা যদি দয়া করে, দেশমাতৃকা বা যদি তাকে দয়া করেন, তার সমস্ত ভুল, তার সমস্ত দোষ মাফ করে দেন, শুধুমাত্র তার গুণটুকু ধরেন, তার গুণটুকুকে মনে রাখেন, তাহলে অবশ্যই তিনি যেন তাকে অমর হওয়ার বরটুকু দেন, তাকে যেন সারা পৃথিবীবাসীর কাছে অমর করে রাখেন। ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। কবি বলেছেন মানুষে মা যথা ফলে। মানুষ এখানে তিব্বতের কৈলাস পর্বতের মানস সরোবরের কথাই কবি সম্ভবত বলেছেন। এই মানস সরোবরে সবসময় পদ্মফুল ফুটত এবং শরৎ বসন্ত দুই কালেই পদ্মফুল হতো। তাই কবি বলেছেন মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। এখানে তাৎপর্যপূর্ণ কবির কথা। কবি বলেছেন যে ফুটি যেন স্মৃতি জলে, অর্থাৎ মানুষের স্মৃতির জলরূপ মানে স্মৃতিরূপ জলে তিনি যেন পদ্মরূপে ফুটতে পারেন। মানুষের স্মৃতিরূপ জলে তিনি যেন পদ্মরূপে ফুটতে পারেন। মানুষের মনকে কবি জলের সাথে তুলনা করছেন, কারণ জল স্বচ্ছ, তাকে যেই পাত্রে রাখবে সেই পাত্রের আকারটাই জল নেবে। মানুষ যেন এই রকমই স্বচ্ছতায় তাকে পদ্ম হিসাবে, ফুল হিসাবে মানে স্মৃতিতে ধরে রাখেন। মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। কবি বলেছেন তিব্বতের কৈলাস পর্বতের যে মানস সরোবর, সেখানে কি শরৎ কি বসন্ত দু ঋতুতেই পদ্ম ফুল ফোটে, কিন্তু কবি বসন্ত বা শরতের পদ্ম হতে চাননি। অর্থাৎ কবি বিশেষ কোনো জায়গায় বিশেষ কোনো সময়ের খ্যাতি অর্জন করতে চান না। কবি চান তামাম বাঙালির কাছে, তামাম সাহিত্য প্রেমীর কাছে সারা জীবন যেন তিনি স্মরণীয় হয়ে থাকতে পারেন তার সৃষ্টির জন্য, তার কীর্তির জন্য। তামরস মানে পদ্ম, মধুময় তামরস বলতে এখানে কবি মধুবর্ণ তামরস অর্থাৎ পদ্মফুলকে বলেছেন। আবার সেই সঙ্গেই বোঝাতে চেয়েছেন
পদ্মফুল, মনোরূপ পদ্ম, মানুষের মনোরূপ পদ্ম বা দেশমাতৃকার মনোরূপ পদ্ম যেন মধুহীন হয়ে না যায়, অর্থাৎ মানুষ যেন মধু কবিকে চিরকালীন স্মৃতিতে জমে রাখে। মানুষ কোনোদিন যেন সাহিত্য চর্চার সময়, সাহিত্যের কথা বলার সময় মধু কবিকে না ভুলে যায়। মধু কবি যেন শুধু শরৎ, শুরু বসন্ত নয়, আজীবন সারা সমস্ত ঋতুতেই মানুষের মনের মধ্যে একজন বড় কবির সম্মান অর্জন করতে পারে। তাহলে দেখা যাচ্ছে সমস্ত কবিতায় কবি নিজের অমরতাই প্রার্থনা করে গেছেন। আসলে কবির মনের হতাশা, কবির মনের ভয়, কবির এই একটা প্রার্থনা, ভয় থেকে বা হতাশা থেকে কবির মনের এই প্রার্থনা স্বগতোক্তি হয়ে বেরিয়েছে, যা তিনি তার কাব্যে ফুটিয়ে তুলেছেন, কবিতায় ফুটিয়ে তুলেছেন। যাই হোক, আমি মোটামুটি কবিতাটা তোমাদের কাছে এক্সপ্লেন করলাম। আমার মনে হয় না কোনো শব্দ বা কোনো মানে লাইনের ক্ষেত্রে কোনো অংশে তোমাদের কোনো সমস্যা হবে, কিন্তু যদি কোথাও তোমাদের এরপরেও কোনো সমস্যা হয় যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি, আমি এখানে মিনিংটা ঠিক আমার বোঝা হয়নি, বা ঠিক এই পার্টিকুলার অংশের জন্য আমাকে একটু কিছু লিখে দিলে ভালো হয়, জানালে ভালো হয়, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি অবশ্যই তোমাদের জট ছাড়াবার চেষ্টা করব। আমি নিশ্চয়ই দেখবো যাতে করে তোমাদের এই পাঠটা অন্তত খুব ভালোভাবে পড়া হয়। যাই হোক, যেটা বলার, এই যে কবি তার একটা আকুতি, তার একটা প্রার্থনা জানিয়েছেন, এরপরে প্রশ্ন আসতেই পারে যে শেষ পর্যন্ত কি কবি আমাদের সকল সাহিত্যপ্রেমী মানুষের কাছে স্থান পেয়েছেন? তোমরা তো জানোই মধুসূদন দত্তকে কে না চেনে, এটা খুব সত্যি কথা। আর মধুসূদন দত্ত কিন্তু সেই বিদেতে যে গিয়েছিলেন, ইংল্যান্ডে যে গিয়েছিলেন 1862 সালে, ওখানে গিয়ে তিনি বিবাহ করেছিলেন, সংসারও করেছিলেন, কিন্তু ওখানে গিয়েও তিনি চরম দারিদ্র্যের মধ্যে পড়েছিলেন। এবং শোনা যায় তিনি তার কিছু খারাপ স্বর্গই বলো বা খারাপ নেশাই বলো, এই সমস্ত কিছুর জন্য একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলেন বলতে গেলে। এক সময় তার একেবারে অসহায় অবস্থা হয়ে গিয়েছিল, মানে ভিখারি দশা, এরকম একটা অবস্থা তার হয়ে গিয়েছিল। সেই সময় তিনি তার বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লিখে জানিয়েছিলেন তার অবস্থার কথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার এই দুরবস্থায় ভীষণভাবে তাকে সাহায্য করেছেন, ভীষণভাবে তার পাশে দাঁড়িয়েছেন, তাকে নিয়মিত অর্থ সাহায্য করেছেন ইংল্যান্ডে মানি অর্ডারের মাধ্যমে। এবং মধুকবির কাছ থেকে, এটা তোমরা জানো কিনা আমি জানি না, অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানে না, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা দয়ার সাগর বলি, এই দয়ার সাগর আখ্যাও কিন্তু দিয়েছিলেন এই মধুসূদন দত্ত। কবি মধুসূদন দত্তই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দয়ার সাগর বলে আখ্যা দিয়েছিলেন। যাই হোক, এই কবি কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাহিত্য জগতে তার নিজস্ব স্থান করে নিয়েছিলেন। তার মেঘনাদবধ কাব্য আমাদের সাহিত্য জগতে সেই কবির প্রিয় মিল্টনের প্যারাডাইস লস্টের মতোই কিন্তু একটা বিশেষ খ্যাতি পেয়েছিল। হ্যাঁ, মেঘনাদবধ কাব্যের অনেক ভুল ত্রুটি সমালোচনাও হয়েছে, এটা ঠিক, কিন্তু তবুও মেঘনাদবধ কাব্য কিন্তু মানুষ ভোলেনি এবং মানুষ তাকে অনেক বেশি আপন করে তুলেছিল মেঘনাদবধ কাব্যকে। ওকে, তাহলে আজকে আমাদের পাঠ এই পর্যন্তই থাক। সবশেষে একটা কথা বলবো, যারা আজকে আমার এই ভিডিওটা শুনলে, এই বঙ্গভূমির প্রতি কবিতার পর্যালোচনা শুনলে, তারা অবশ্যই আজকেই আবার এই কবিতাটা বাড়িতে ভালো করে পড়বে এবং যেখানে যেখানে সমস্যা হবে এবং কী ধরনের সমস্যা হচ্ছে সেগুলো জানিয়ে কমেন্ট বক্সে জানাবে, আমাকে জানাবে। আর যদি কোনো অংশের জন্য, স্পেশালি কোনো বিশেষ লাইনের জন্য কোনো অসুবিধা হয় এবং সেই অংশের নোটস তোমাদের প্রয়োজন হয়, তাহলে সেটাও আমার কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সেই মতো PDF আমার ডেসক্রিপশান বক্সে আপলোড করব। ওকে, বাই।